কারণ তোমার প্রতি আমার শেট কি বলতে যাচ্ছিলাম, আমি তো নিজেই জানি না কেন আমি ওকে কারোর সাথে সহ্য করতে পারি না। কেউ ওর দিকে কুদৃষ্টিতে তাকালে আমি মেনে নিতে পারি না। ওর প্রতি কেন জানি একটা টান অনুভব করি। জানি না আমার এই ফিলিংসের নাম কি। কি হলো? আমার প্রতি আপনার কি? ওনার মনেও কি আমার জন্য কিছু ফিল হয়? তোমার প্রতি আমার প্রচুর রাগ। একবার নয়, দুবার নয়, বহুবার আমায় ইনসাল্ট করেছো। আমার চোখে চোখ রেখে কথা বলেছো। আমার কথার অবাধ্য হয়েছো। শাস্তি তো পেতেই হবে ডিয়ার। কি ভেবেছিলাম? হাই শিয়া, তুইও পাগল। এর সামনে আসলে দুর্বল হয়ে পড়ি কেন? না, আমায় শক্ত হতে হবে। দেখুন, আমি আপনার সাথে ইচ্ছে করে কিছু করিনি। প্লিজ আমার পিছু ছেড়ে দিন। আপনার কালকের জিএফটা কই? নাকি ওটাও এক রাতেই ছিল? আয়ানের রাগ এবার চরম পর্যায়ে। কিছু বলতে যাবে তখনই অভি আর এনি খাবার নিয়ে হাজির। ওরা টেবিলের ওপর খাবারগুলো রাখলো। এদিকে আয়ান দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। অভি, তুই দেখ তো দুলা ভাইয়ের কোনো প্রবলেম হচ্ছে কিনা। দুলা ভাইয়ের দায়িত্বের হৃদয়, তুষার আছে, আন্টিরাও আছে, আমি কি করব? আরে শুনে আয়, এঙ্গেজমেন্ট কখন? ওকে, যাচ্ছি। অভি চলে যেতেই এনা একবার শিয়ার দিকে তাকিয়ে আবার আয়ানের দিকে তাকালো। স্যার, আজকে সব খাবার শিয়া বানিয়েছে, দেখুন তো পারফেক্ট হয়েছে কিনা। আসলে আমরা তো কখনো এসব বানাইনি, এটাই ফার্স্ট টাইম। টেস্ট করুন স্যার। আয়ানের চোখ লাল হয়ে আছে, কপালের রগগুলিও ফুলে আছে। এটা দেখে এনা বেশ বুঝতে পারল আয়ান শিয়ার ওপরে রেগে আছে। স্যার, শিয়া সেদিন না বুঝে আপনাকে ওইসব বলে ফেলেছে। ও তো আপনাকে চিনতো না, ওর ওপর রাগ করে থাকবেন না প্লিজ। আয়ান কিছু না বলে শিয়ার দিকে একবার তাকিয়ে খাবার খেতে শুরু করলো। না, খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। কেমন হয়েছে স্যার? আয়ান কিছু বলল না, অল্প খেয়ে টিস্যু দিয়ে হাত মুছে নিল। এরই মধ্যে অভি এসে গেল। স্যার, এঙ্গেজমেন্ট এখনই হবে, চলুন। আর সিয়া, তুইও চল, আন্টি ডেকে পাঠিয়েছে ইলমা আপুকে নিয়ে আসার জন্য। তুই ছোট বোন, তোকেই আনতে হবে। শিয়া মাথা নাড়িয়ে চলে গেল। পেছন পেছন এনাও গেল। আয়ান গিয়ে রবিনের পাশে দাঁড়ালো। ভালোই ভালোই এঙ্গেজমেন্টের প্রোগ্রাম শেষ হতেই সবাই বিদায় নিয়ে বেরিয়ে যাচ্ছে। শিয়া রবিনের সাথে নানান বিষয়ে মজা মস্তি করতে করতে এগিয়ে দিতে যাচ্ছে। হঠাৎ ওর হাত ধরে হ্যাচকা টান দিয়ে কেউ পর্দার আড়ালে দিয়ে গেল। শিয়া চোখ খুলতেই দেখলো আয়ান দাঁড়িয়ে। শিয়া কিছু বলতে নিবে তার আগেই আয়ান বলতে শুরু করলো। অভি ছেলেটাকে খুব একটা সুবিধার মনে হয়নি আমার। ওর থেকে দূরে থাকবে। আগেও বলেছি, এখন আবারও মনে করিয়ে দিলাম। আর ওই নতুন ছেলেটাকে, কি যেন নাম? হ্যাঁ হ্যাঁ, জয়। ওর থেকেও দূরে থাকবে। তোমার দিকে কুদৃষ্টিতে তাকাতে দেখেছি। এখন থেকে 3 পিস পরবে সবসময়, বুঝেছো? এই নাও। আর শোনো, ভাই হোক বা ফ্রেন্ড, কেউ যেন তোমার শরীরে কোথাও টাচ না করে, এমনকি হাতেও নয়। বাড়ি থেকে কলেজ, কলেজ থেকে বাড়ি, আর কোথাও যাবে না। পার্টি ক্লাবে একদমই না। কথাগুলো ব্রেনে ঢুকিয়ে নাও। আমার কথার অবাধ্য হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি কিন্তু সব খবর জেনে যাব। সো আমার কথাগুলো মানতেই হবে। দেখুন, আমি শ্, তোমাকে কিচ্ছু বলতে বলিনি। আমি তোমাকে জিজ্ঞেস করিনি যে উত্তর দেবে। আমি তোমাকে বাধ্য করছি। তারপর শিয়ার কপালে একটা চুমু এঁকে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়ান চলে গেল। আর শিয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। হাতের প্যাকেটগুলো দেখে ছুঁড়ে ফেলতে গিয়ে কিছু একটা ভেবে না ফেলে নিজের রুমে নিয়ে গিয়ে বিছানার ওপর ধপ করে বসে পড়ল। কি ভাবেটা কি নিজেকে? আমাকে ফোর্স করার সাহস কই পায়? এগুলো কি? প্যাকেট থেকে সবগুলো ড্রেস বের করে এতগুলো লং থ্রি পিস আমি কোনো দিনও পরিনি। আর ওই লোকের জন্য এগুলো পরবো? ইম্পসিবল। তুই নিজের জিএফদের এগুলো পরাতে পারিস না, বদমাস। আমি তোর না জিএফ না বউ। আমি তোর না জিএফ, তোর না তোর বউ। তোর কথা জীবনেও শুনবো না। আমিও দেখবো তুই কি করতে পারিস। হৃদয় এসে দরজা ধাক্কাচ্ছে। শিয়া তাড়াতাড়ি করে ড্রেসগুলো প্যাকেটে ভরে আলমারির ভেতরে ঢুকিয়ে দরজা খুলে দিল। হ্যাঁ বল। কিরে, এই সময় দরজা বন্ধ করে কি করিস? নাথিং, ফ্রেশ হতে এসেছিলাম। কি বলবি বল। রবিন ভাইয়ারা চলে গেছে, এবার আমরা বাড়ির সবাই খেয়ে নি, চল। আমার ভালো লাগছে না, তোরা খেয়ে নে।
আন্টি আন্টি ডেকেছে। সবাই খেতে বসেছে, তুইও চল। আম্মুকে গিয়ে বল শিয়া ঘুমাচ্ছে, প্লিজ ডিস্টার্ব করিস না। আর টায়ার্ড লাগছে, ঘুমাবো, গুড নাইট। বলেই ধরাম করে দরজা বন্ধ করে দিল। সারা রাত ধরে আয়ানের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল শিয়া। এদিকে আয়ান নিজের বাড়িতে এসে নিজের রুমে ঢুকে টি টেবিলে জোরে একটা লাথি দিল। এই মেয়েটার সামনে গেলে কেন দুর্বল হয়ে পড়ি? যতবার শাস্তি দিতে চাই ততবারই কেয়ার করে ফেলি। যত রাগ নিয়ে ওর কাছে যাই না কেন, ওকে দেখলে সব রাগ চলে যায়। বাট ওয়াই? কারণ তুই ওকে ভালোবাসিস। তুই তুই এখানে কি করছিস? ঘুমাসনি? ঘুমিয়েছিলাম, তোর টেবিল ভাঙার শব্দে জাগা পেয়েছি। কি হয়েছে আয়ান? জুলি, আমি জানি না কেন ওই মেয়েটাকে কিছু বলতে পারি না। তুই জানিস আজ অবধি কেউ আমার সাথে উচ্চস্বরে কথা বলা তো দূরে, আমার সামনেও কেউ আসতে পারে না আমার পারমিশন ছাড়া। সেখানে সিয়া আমাকে বারবার ইনসাল্ট করেছে, চোখে চোখ রেখে আবার ক্যারেক্টার নিয়ে কথা বলেছে। তবু আমি ওকে কিচ্ছু বলিনি, বলতে পারিনি। ওকে কোনো ছেলের সাথে দেখলে আমার রাগ হয়, ওকে কেউ টাচ করলে আমি সহ্য করতে পারি না। কেন কেন এমন হয়? ভালোবাসা? উফ, শাট আপ ইয়ার, ইটস নট পসিবল। ইটস পসিবল। তোর মাইন্ড এক কথা বলছে আর তোর মুখ আরেক কথা বলছে। আমি কিছুই বলবো না, শুধু এইটুকুই বলবো, তুই ওকে ভালোবেসে ফেলেছিস। আমার কথাটা একটু ভেবে দেখিস। আমি এখন আসি, গুড নাইট। তো জুলি চলে যেতেই আয়ান ড্রিঙ্ক নিয়ে বসে জুলির বলা কথাগুলো ভাবতে লাগলো। একসময় মেঝেতেই ঘুমিয়ে পড়ল। একই, আমি এই অন্ধকার ঘরে কি করে আসলাম? আমি তো নিজের রুমে ছিলাম। তাহলে হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনে সামনে তাকাতেই শিয়া দেখতে পেল আয়ান আসছে। ঠোঁটে লেগে আছে রহস্যময় শয়তানি হাসি। আপনি এখানে কি করছেন? উফ, কি যে বলো না, আমার রুমে আমি তো থাকবো, তাই না? মানে আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? কই, এইদিকে আসছেন কেন? আমাকে তুমি চরিত্রহীন বলো না, লুচু বলো। এবার একটু লুচুমি করি, কি বলো? প্লিজ এদিকে আসবেন না। তুতলাচ্ছ কেন? তোমার তেজ কোথায় গেল? না, ও গড, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। কত বাজে? 6টা বাজে। সবাই বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। নো 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 নো, এগুলো শুধু কথার কথা, কুসংস্কার। এখন ঘুমিয়ে আর কি করব? ফ্রেশ হয়ে নিচে যাই। শিয়া ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে ওর আম্মু রান্নাঘরে রান্না করছে। আম্মু, তুমি এত সকালে কিচেনে কেন? ইমনের জন্য স্যুপ বানাচ্ছি। ছেলেটার জ্বর তো কমেছে, কিন্তু শরীর দুর্বল। কাল প্রোগ্রামে আসতে পারেনি, জ্বর ছিল, কিছু খেতেও পারছে না। তাই ভাবলাম একটু স্যুপ করে খাইয়ে ওষুধ খাওয়াবো। ও গড, কাল এত ঝামেলার মধ্যে ইমনের কথা মাথাতেই ছিল না। ওকে তাই করো। অভিরা কই গো? ওরাও রাতে চলে গেছে। কত করে বললাম এত রাতে যাওয়ার দরকার নেই, শুনলই না। ও গড, আমি তো হৃদয়ের সাথে মিসবিহেভিয়ার করছিলাম, এজন্যই রাগ করছে মনে হচ্ছে। এরাও না, আমি জানি কি করতে হবে। কি রে, কি ভাবছিস? না কিছু না, আমার জন্য 1 কাপ কফি দিও। আর শোনো, কলেজ যাব। ওকে, রুমে যা, পাঠিয়ে দিচ্ছি। 9টার দিকে শিয়া টপ স্কার্ট পরে কলেজে গেল। পুরো ক্যাম্পাস খুঁজেও অভিদের পেল না। ক্লাসরুমে গিয়ে দেখলো সবাই বসে আছে। শিয়া অনেক সরি বলার পরেও ওর সাথে কেউ কথা বলছে না। গাইজ প্লিজ, আর রাগ করে থাকিস না। কাল একটু টায়ার্ড ছিলাম রে, মাথা ব্যথা করছিল, তাই অমন করে ফেলছি। আই অ্যাম রিয়েলি সরি। ওকে, কান ধরবো নাকি? আচ্ছা ধরছি। শিয়া কান ধরতে গেলেই সৌরভ আটকালো। এবারের মতো মাফ করলাম, বাট এটাই লাস্ট। আমি আর কখনো তোদের সঙ্গে ওভাবে কথা বলবো না, প্রমিস। শিয়া বাকিদের দিকে অসহায় চোখে তাকালো। কিরে, তোরা এখনো কথা বলবি না? তোরা যা বলতে বলবি করবো, প্রমিস। প্লিজ কথা বল। এবার সবাই ফিক করে হেসে দিল। আমরা যা বলবো তাই করবে? সত্যি? হুম। রান্না করে খাওয়া? তোরা জানিস তো আমি রান্না জানি না। ওকে, তাহলে আরে থাম। শিয়া, আজ ক্লাবে পার্টি থ্রো করতে হবে, রাজি তো? ইয়াস ডান। তোদের পুরো বিল আমি দিব।
সবাই খুশিতে দাঁড়িয়ে শিয়াকে নিয়ে গ্রুপ হাগ করলো। সৌরভ প্রথম অমত করলেও পরে রাজি হয়ে যায়। সন্ধ্যার দিকে শিয়া রেডি হয়ে ক্লাবে গেল। আয়ানের কথাই বিরুদ্ধে গিয়ে শিয়া শর্ট পার্টি ড্রেস পরেছে। আপনি যা অপছন্দ করেন সেগুলোই করব আমি। তাতে যদি আমার পিছু ছাড়েন, আপনার অপছন্দের কাজ করলে একসময় বিরক্ত হয়ে নিজে থেকেই আমার পিছু ছেড়ে দেবেন। ও শিয়া, কত বুদ্ধি কত তোর মাথায়! বেচারি শিয়া বুঝতেই পারল না এর পরিণতি কি হতে চলেছে। ক্লাবে শিয়া অভি সৌরভের সাথে ডান্স করছে, জয়ও আছে। শিয়ার মা শিয়াকে একা ছাড়েনি, এক প্রকার জোর করেই জয়কে শিয়ার সাথে পাঠিয়েছে। অভি ডান্স ফ্লোর থেকে নেমে বারে গিয়ে ড্রিঙ্ক করছে। জয় নাচের মধ্যেই শিয়াকে নানানভাবে টাচ করছে। একটু পর অভিও আবার ডান্স করা শুরু করলো। রিয়ারাও নিজেদের পার্টনারদের সঙ্গে ডান্স করছে। এদিকে একজোড়া চোখ অগ্নি দৃষ্টিতে শিয়ার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, সেই চোখ জোড়ার মালিক আয়ান চৌধুরী। একটা ক্লায়েন্টের সাথে মিটিংয়ের জন্যে ক্লাবে এসেছিল। এসেই দেখতে পাই শিয়াকে শর্ট ড্রেস পরে ছেলেদের সঙ্গে ড্যান্স করছে। আয়ান ক্লায়েন্টকে বিদায় করে সামনে এগিয়ে গেল। ভিড়ের মধ্য থেকে শিয়ার হাত ধরে টেনে আড়ালে চলে গেল। আপনি এখানে? খুব শখ তোর ছেলেদের স্পর্শ পাওয়ার। চল, আজকে তো সব ইচ্ছে শখ পূরণ করে দেব। বেশি না, এক রাত আমাকেও দে। দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আয়ান শিয়াকে কাঁধে তুলে নিয়ে গাড়িতে বসালো। শিয়া ছোটাছুটি করেও লাভ হলো না। আয়ান ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল আর নিজে শিয়াকে চেপে ধরে রাখলো। 1 ঘন্টা পর গাড়ি গিয়ে থামলো আয়ানের বাগান বাড়িতে। আয়ান শিয়ার হাত ধরে টানতে টানতে বাড়ির ভিতরে গিয়ে একটা রুমে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল। আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? এটা অন্যায়। আমি কেস করব আপনার নামে। কাপড় খোল। হতভম্ব হয়ে আয়ানের দিকে তাকিয়ে দেখল আয়ানের চোখ রক্তবর্ণ হয়ে আছে, কপাল ও ঘাড়ের রগগুলো ফুলে আছে। শিয়া ভয়ে শুকনো একটা ঢোক গিলে নিজেকে কোনো মতে সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কি? কি বললাম শুনতে পাসনি? গায়ের ড্রেসটা খুলে ফেল। দেখুন, আপনি ড্রাঙ্ক, তাই এসব বাবু বলছেন। আমি ওই টাইপের মেয়ে নই। তুই কি টাইপের মেয়ে তার কৈফিয়ত চাইনি। এমনিতেই তো অর্ধেক শরীর দেখিয়ে বেড়াচ্ছিস, এবার পুরোটা দেখা। আমার হাতে টাইম নেই, ফাস্ট। প্লিজ আমাকে যেতে দিন, এমন করবেন না প্লিজ। আগে ভাবা উচিত ছিল। বহুবার বলেছি ছেলেদের থেকে দূরে থাকতে, পার্টি ক্লাবে না যেতে, শর্ট ড্রেস না পরতে, বাট তুই কোনো কথা শুনেছিস? আমার শুনিসনি। তোর তো খুব শখ সবাইকে নিজের শরীর দেখিয়ে বেড়ানো, ছেলেদের স্পর্শ পাওয়ার। আজ তোর সব শখ পূরণ করব। বলেই হাতে থাকা ড্রিঙ্কের বোতল ছুঁড়ে ফেলে দিল। আয়ানের আচরণে শিয়া ভয়ে কুকিয়ে উঠল। আয়ান আজকে প্রচুর ড্রিঙ্ক করেছে। কোমর থেকে বেল খুলে শিয়াকে মারতে শুরু করলো। আজ তোর এমন অবস্থা করব, আর কখনো কোনো ছেলেদের সামনে যাওয়ার সাহস পাবি না। শর্ট ড্রেস পরার কথাও মুখে আনবি না বলছে আর বেল্ট দিয়ে আঘাত করে যাচ্ছে। যন্ত্রণায় শিয়া ছটফট করছে। আয়ানের সেদিকে হুঁশ নেই। আয়ান আজ নিজের মধ্য নেই, পুরো উন্মাদ হয়ে গেছে। শিয়ার হাতে পায়ে পিঠে কোমরে বেল্টের মারে চামড়া ফেটে রক্ত বেরুচ্ছে। প্রায় 10 মিনিট পর আয়ান মারা থামিয়ে আর 1 বোতল ড্রিঙ্ক নিয়ে খেতে শুরু করলো। এদিকে শিয়া দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে কেঁদেই যাচ্ছে যন্ত্রণায়। ফুপাতে ফুপাতে বলা শুরু করলো, আপনি সত্যি একটা পশু। আপনার মধ্যে মন বলতে কিছুই নেই। আই জাস্ট হেট ইউ। কি বললি? আমি পশু? ওকে চল, আজ তোকে এই পশুর পশুত্ব দেখাবো। বলেই হাতে থাকা গ্লাসের অবশিষ্ট ড্রিঙ্কটুকু শেষ করে শিয়ার কাছে এগিয়ে গেল। শিয়ার হাত ধরে টেনে তুলে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। শিয়ার উপরে আধশোয়া হয়ে নিজের শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলল। তারপর ছাপিয়ে পড়ল শিয়ার ওপরে। শিয়া বাধা দিতে গিয়েও পারল না। সে একজন মেয়ে হয়ে একজন ছেলের শক্তির সাথে পেরে ওঠা অসম্ভব। তার উপর বেল্টের মারের আঘাতের যন্ত্রণা। প্রায় 2 ঘন্টা পরে আয়ান নিস্তেজ হয়ে শিয়াকে ছেড়ে শিয়ার পাশে উপর হয়ে শুয়ে পড়ল। আর শিয়া বিছানার চাদর টেনে নিজের গায়ে জড়িয়ে কাঁদতে লাগলো। সকালে ঘুম ভাঙার পর শিয়া নিজেকে বিছানায় শোয়া অবস্থায় আবিষ্কার করে। রাতে মেডিসিন আর মলম নেওয়ার কারণে ব্যথা অনেকটাই কম, তবুও ব্যথা আছেই। পাশে তাকিয়ে দেখলো আয়ান পাশে নেই।
কোনো রকমে উঠে বসলো শিয়া। ঘরটা অনেক বড়। এই ঘরটা ওদের দুটো রুমের সমান হবে। শিয়া চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো ঘরটা পুরো কালো রং করা। এমনকি ঘরের ফার্নিচারগুলোও কালো রঙের, দরজা জানালা কালো রঙের। শিয়া বেশ অবাক হলো। দেওয়ালে ঝোলানো ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 10:42 বাজে। বিছানা থেকে উঠে বাথরুমের দিকে এগিয়ে গেল। বাথরুমে ঢুকে দেখে পুরো বাথরুমের টাইলস, কোমোড, শাওয়ার, বেসিন, টাওয়াল এভরিথিং কালো রঙের। শিয়া অনেকক্ষণ শাওয়ার নিল। আয়নার সামনে দাঁড়িয়ে দেখা ওর পুরো শরীরে বেল্টের আঘাতের চিহ্ন, গলায়, পেটে, বুকে আরো বিভিন্ন জায়গায় কামড়ের দাগ। পানি পড়ায় ক্ষত স্থানগুলোতে জ্বালা করছে। নিচের এই অবস্থা দেখে শিয়া আবার কাঁদতে শুরু করলো। আবার বেশ কিছুক্ষণ শাওয়ার নিয়ে টাওয়াল দিয়ে শরীর মুছে ড্রেস চেঞ্জ করতে গিয়ে মনে পড়ল এখানে তো তার কোনো ড্রেসই নেই। ও গড, এখন কি পরবো আমি? এখানে তো আমার কোনো ড্রেস নেই। ওই জানোয়ারটা এক রাতে আমার জীবনটা শেষ করে দিল। যতদূর মনে হয় এটা ওই লোকের বাড়ি। আলমারিতে ওনার কোনো শার্ট থাকতে পারে। আপাতত ওটাই পরে নিই, পরে আমার ড্রেস না হয় পরবো। বাট আমার ড্রেসগুলো কোথায়? ভাবতে ভাবতে শিয়া টাওয়াল পেঁচিয়ে বাথরুম থেকে বেরিয়ে আলমারির কাছে গিয়ে আলমারি খুলে দেখলো কয়েকটা টি শার্ট, ব্লেজার, প্যান্ট রয়েছে, সব ব্ল্যাক কালারের। সাইডে একটা শপিং ব্যাগ রয়েছে। শিয়া শপিং ব্যাগটা খুলে দেখলো ভেতরে এক সেট কালো 3 পিস রয়েছে। এটা নিশ্চয়ই ওনার কোনো জিএফের হবে। উনি হয়তো এখানেই প্রতিদিন মেয়ে নিয়ে রাত কাটান। কিন্তু আমার কি এটা পড়া ঠিক হবে? না পড়েই নি। শয়তানটাকেও তো দেখতে পারছি না, কই গেছে কে জানে। এখন এটা পড়া ছাড়া কোনো উপায় নেই। শিয়া 3 পিসটি পরে নিল, একদম তার মাপেরই। আচ্ছা, আমি এখন কোথায় আছি? একটু ঘুরে দেখে আসি। বজ্জাত জানোয়ারটা নেই এই সুযোগ। আমার ফোনটাও খুঁজতে হবে। এখন এই অবস্থায় বাড়িতে ফিরতে পারবো না ঠিক, বাট ফ্যামিলির সাথে কথা বলতে হবে। না হলে ওরা টেনশন করবে। আমার জন্য আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। শিয়া ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ কিছু একটার সাথে পা বেঁধে পড়ে যেতে নিলেই নিজেকে কোনো মতে সামলে দাঁড়িয়ে পড়ে। নিচে তাকিয়ে দেখে ওর গতকালকের পার্টির ড্রেসটা কয়েক টুকরো হয়ে ছিঁড়ে পড়ে আছে। শিয়া সেটা দেখে গত রাতের কথা মনে পড়ে আঁতকে উঠল। তারপর ধীরে ধীরে রুমের বাইরে গিয়ে দেখলো বাড়িটা বেশ বড়। অদ্ভুত বিষয় হচ্ছে শুধু এই রুমটা নয়, পুরো বাড়ি, ফার্নিচার, এ টু জেড সব কালো রঙের। বড়ই অদ্ভুত। শিয়া সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। আয়ান সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ কারোর পায়ের আওয়াজ পেয়ে সিঁড়ির দিকে তাকিয়ে দেখে শিয়া কালো 3 পিস পরে নিচে আসছে। ফর্সা শরীরে কালো রংটা যেন ফুটে উঠেছে। আয়ান হাঁ করে সেদিকে তাকিয়ে আছে। শিয়া আয়ানকে খেয়াল করেনি। নিচে এসে ঘুরে ঘুরে চারিদিকটা দেখছে। কি অদ্ভুত, কালো রংটা প্রিয় হতে পারে, বাট পুরো বাড়িটাই কি কালো রং করতে হবে? এমন উদ্ভট বাড়ি কখনো দেখিনি। দেখবো কি করে? এমন বাড়ি আছে কখনো শুনিও নি। অদ্ভুত। এদিকে আয়ান ঘোর লাগা দৃষ্টিতে শিয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ শিয়ার হাতের সাথে লেগে একটা শোপিস পরে ভেঙে যায়। ভেঙে যাওয়ার শব্দে আয়ানের ঘোর কাটে। ঘুম ভেঙেছে? শিয়া সাইডে তাকিয়ে দেখে আয়ান ব্ল্যাক প্যান্ট পরে বসে আছে, গায়ে কোনো কিছু পরেনি। ব্যথা কমেছে? শালা বজ্জাত হনুমান শয়তান গত রাতে আমার উপর অমানুষিক অত্যাচার করে এখন আবার সুন্দর করে জিজ্ঞেস করছে। মন চাচ্ছে এখনই মাথা ফাটিয়ে দিতে, কিন্তু না, এখন এমন করা চলবে না। হোয়াট হ্যাপেন্ড? কি ভাবছো? মানে ও একটু কমছে। আচ্ছা শুনুন না, আমার ফোনটা একটু দিন প্লিজ। কেন, কি দরকার? আসলে বাড়িতে একটু কল দিব। ওদের তো বলেছেন আমি নাকি কলেজ ট্যুরে আছি। বাড়িতে কল না করলে বাবা মা টেনশন করবে। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। দেখুন প্লিজ, একে তো বাবা মা ভাবছে তাদের না জানিয়ে হুট করে কলেজ ট্যুরে গেছি, এটা নিয়ে নিশ্চয়ই রেগে আছে। কল করে কথা না বললে আরও রেগে যাবে। তোমার ফ্রেন্ডসরা সব ম্যানেজ করে নেবে, টেনশন নট। তুই যখন বাবা মায়ের কথা ভাবো তাহলে এইভাবে চলাফেরা করো কেন? আমার ফ্রেন্ডসরা মানে কিভাবে? আপনি তো ক্লাব থেকে আমাকে তুলে নিয়ে এসেছেন। কেউ জানে না, ওরাও নিশ্চয়ই আমাকে অনেক খুঁজেছে। এই নাও তোমার ফোন। বেশি কথা একদম বলবে না, বললে কিন্তু তোমারই মান সম্মান যাবে।
নিজের সম্মান বাঁচাতে হলে যেটা বলেছি সেটা বলবে। কি বলবো? শোনো, শিয়া ফোন নিয়ে অভিকে কল দিল। দুবার রিং হতেই অভি কল রিসিভ করলো। হ্যালো সিয়া, কেমন আছিস? হ্যালো। তুই কালকে আমাদের না জেনে হুট করে বাড়ি চলে গেলি কেন বলতো? পরে মেসেজ করে বললি তোকে যেন না খুঁজি, বাড়ি চলে যাচ্ছি। মেসেজ আমি? অবাক হয়ে আয়ানের দিকে তাকালো। আমি ওদের মেসেজ করেছিলাম তোমার ফোন থেকে। এবার যা বলতে বলেছি বলো। আয়ান ধীরে ধীরে শিয়াকে কথাটা বলেই আবার ল্যাপটপ নিয়ে বসে পড়ল। হ্যালো সিয়া, কি হলো, কথা বলছিস না কেন? অভি, তোকে কিছু বলার ছিল। বল। আসলে হয়েছে কি, আমি না কিছুদিনের জন্য এক জায়গায় ঘুরতে এসেছি। বাড়িতে কেউ কিছু জানে না, জানলে আসতে দিত না। তাই কাউকে কিছু না বলে কাল ক্লাব থেকে সোজা এখানে চলে এসেছি। হোয়াট, আর ইউ সিরিয়াস? সিয়া, কোথায় গেছিস? জায়গার নাম বল, আমিও আসছি। না মানে আমি কিছুদিন একা থাকতে চাই। ইলমার বিয়ের আর 17 দিন বাকি। আমি 7-8 দিন পরেই বাড়ি ফিরবো। এখন তোদের বলতে পারবো না কোথায় আছি, ফিরে সব বলবো। এখন এসব কথা রাখ, আমার তোর একটু হেল্প প্রয়োজন। বল, কি হেল্প করতে হবে? তোর জন্য আমি সব করতে পারি। আরে বেশি কিছু না, আমার বাবা মা ফোন করে যদি আমার কথা তোদের কাউকে জিজ্ঞেস করে, তাহলে বলবি আমি তোদের সাথে কলেজ ট্যুরে গিয়েছি, 7-8 দিন পর আসবো। এত বড় মিথ্যে? প্লিজ দোস্ত, প্লিজ। ওকে, আমরা না হয় মিথ্যা বললাম, বাট ওরা যদি কলেজ প্রিন্সিপালকে কল করে তখন কি হবে? আয়ানের দিকে অসহায় চোখে তাকালো। আমি প্রিন্সিপালকে বলে রেখেছি, প্রবলেম নেই। আয়ান ফিসফিস করে বলল, হ্যাঁ অভি, প্রবলেম নেই। প্রিন্সিপাল স্যারকে নিয়ে ভাবতে হবে না, তোদের যেটা বললাম সেটা করলেই হবে। বলে দিস খুব জরুরি ছিল, তাই হুট করে ট্যুরে আসতে হলো। ফ্যামিলিকে বলারও টাইম পাইনি। বাকিদেরও আমার কথা বলে দে। ওকে মেরি জান। কি বললি? না কিছু না, টেক কেয়ার, বাই। কল কাটতেই আয়ান শিয়ার থেকে ফোনটা নিয়ে নিল। শোনো, তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আননোন ফ্রেন্ডসদের আনফ্রেন্ড করে দিয়েছি। মেসেঞ্জারে তোমার ফ্রেন্ডসদের সাথে চ্যাট স্টোরি চেক দিলাম। হোয়াট? এটা অন্যায়। আপনি একে তো আমায় জোর করে তুলে এনে রেপ করেছেন, এখন আবার আমার ভার্চুয়াল লাইফ নিয়ে পড়েছেন। আপনি কেন এমন করছেন? প্লিজ আমায় মুক্তি দিন। সেটা সম্ভব নয়। গত রাতে কি বললাম মনে নেই? তোমাকে আমার পছন্দ হয়েছে। অন্য মেয়েদের শুধু এক রাতের জন্য বেড পার্টনার বানাই, বাট তোমাকে সারা জীবনের জন্য বানাতে চাই। মানে হলো, আমি যখনই তোমাকে কল করে আসতে বলবো তুমি তখনই আমার বাড়িতে চলে আসবে। না হলে সবাইকে বলে দেব তোমার আমার গত রাতের কথা। সেদিন জুলির বলা কথাগুলো নিয়ে অনেক ভেবেছি। সত্যি হয়তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, বাট জানি না এটা ভালোবাসা কিনা। শুধু এটুকুই জানি, আমার তোমাকে চাই, খুব করে চাই, সারা জীবনের জন্য চাই। এখন কিছু বলবো না, যেদিন চলে যাব সেদিন বলার বলে যাব। আমার ফেসবুক থেকে সবাইকে রিমুভ করা, আমাকে তুলে এনে রেপ করা, সব শোধ তুলবো। এখন আপাতত চুপ থাকি, এখন কিছু বলা মানেই বিপদ। আচ্ছা শিয়া, তুমি কি ছোট বাচ্চা? তুমি কি কিচ্ছু বোঝো না? মানে? এতগুলো ছেলে তোমার সাথে নেগেটিভভাবে কথা বলে, তবুও তুমি ওদের সাথে ফ্রেন্ডলি কথা বলো। তুমি কি বোঝো না ওরা কি ধরনের কথা বলে? আরে ওটা তো অভি আর আমার কলেজের কিছু ফ্রেন্ড, এমনি মজা করে এমন বলে। এগুলো মাইন্ডে নেবে কেন? তুমি বাচ্চা নও শিয়া, যথেষ্ট অ্যাডাল্ট তুমি। একটা মেয়ের সাথে এরকম কথা বলার মানে মজা করা নয়। দেখুন, আপনি কিন্তু বেশি বেশি বলছেন। আপনি আমার ফ্রেন্ডদের চেনেন না তাই। স্টপ ইট শিয়া, গলা নিচু করে কথা বলো। শান্তভাবে কথা বলছি এই জন্য ভেবো না আমি তোমাকে কিছু বলবো না। গত রাতের কথা ভুলে যাওনি নিশ্চয়ই? ভয়ে এক ঢোক গিলল। না মানে? বাহ, তোমার এই সাহিত্যিক বন্ধু দেখছি কবিতার মাধ্যমে তোমার রূপ বর্ণনা করেছে, প্রপোজও করেছে। তুমি অ্যাকসেপ্ট করো নিজে। সৌরভ কবিতা লিখতে ভালোবাসে। ওর স্বপ্নের রাজকন্যাকে নিয়ে কবিতা লিখে আমায় সেন্ড করেছিল, আমায় নিয়ে কিছু লেখেনি। ওহ গড, ইউ আর জাস্ট ইম্পসিবল। আরে বোকা মেয়ে, মেসেজগুলো নিয়ে একটু মাথা খাটালেই বুঝতে। সৌরভের প্রতিটি পোস্টের ক্যাপশনে তিলওয়ালি লিখেছে। তিলওয়ালি কে বলো? আচ্ছা, আমি তো তোমার ওই দুই বন্ধুর বিহেভিয়ার দেখেই বুঝতে পেরেছি ওরা তোমাকে লাইক করে। বিশেষ করে অভি। ও তোমাকে কতটা কুনজরে দেখে কোনো আইডিয়া আছে তোমার? মানে আর কি বুঝবে তুমি? তুমি কি ওদের আচরণ দেখেও কিছু বোঝো না, নাকি বোঝার চেষ্টা করো না? কোনটা? কাল ডান্সের সময় কোথায় কোথায় টাচ করছিল জানো না? শুধু কাল নয়,
এর আগেও এমন করেছে। তোমাকে ওয়ার্নিং দিয়েছিলাম ওদের থেকে দূরে থাকতে, বলেছিলাম, বাট তুমি ওটা তো ডান্স স্টেপ। গড, ডান্স স্টেপে কেউ অত গভীরভাবে ফিলিং নিয়ে টাচ করে না। সৌরভ তো তোমাকে নিয়ে জড়াতে বিজি, আর তোমার সো কল্ড ফ্রেন্ড অভি কত নোংরাভাবে টাচ করছিল। অনেক বলেছেন, আর নয়। আমি চুপ করে আছি বলে যা নয় তাই বলে যাবেন নাকি? আসলে যে যেমন তার মাইন্ডও তেমন। আপনি নিজে চরিত্রহীন, তাই অন্যদেরকেও সেরকমই ভাবেন। ওরা শুধু ডান্স করেছে, অন্য কিছু নয়। আর আপনি কি করলেন? আমাকে তুলে এনে রেপ করেছেন, আমার লাইফটা হেউ করে দিয়েছেন, আর এবার পুরো লাইফটা শেষ করে দিয়েছেন আমার। আয়ান এবার রেগে উঠে দাঁড়িয়ে শিয়াকে দেওয়ালের সাথে চেপে ধরল। তুই বাধ্য করেছিস আমাকে। তোকে বারবার বারণ করার পরেও তুই পার্টি ক্লাবে গেছিস, শর্ট ড্রেস পরেছিস, সবাই তোকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল। তোর দুই বন্ধু আর তোদের বাড়ির সেই ছেলেটা নাচের সময় তোকে নোংরাভাবে টাচ করছিল। আমার এসব সহ্য হয় না। কাল আমার মাথা ঠিক ছিল না এসব দেখে, তাই আমাকে তুলে এনে রেপ করলেন। কে হই আমি আপনার? আমায় কেউ টাচ করলে আপনার কি? আয়ানের চোখে চোখ রেখে আয়ান এবার শিয়াকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। কিছু না, টেবিলে খাবার আছে, ব্রেকফাস্ট করে নাও। আমি মেডিসিনগুলো আনছি, সুস্থ হতে হবে। বলেই আয়ান ওপরে চলে গেল। শিয়া মুচকি হাসল। আমার মতো আপনার মনেও কি আমার জন্য আদৌ জায়গা আছে নাকি নেই? আমাকে কেন অন্য কারোর সাথে সহ্য করতে পারেন না? নিজে আঘাত করে নিজেই যত্ন করছেন। সে যাই হোক, গত রাতে আপনি যেটা করেছেন সেটার শাস্তি আমি আপনাকে দেবই। আপনি আমাকে ভালোবাসলে শাস্তিটা ভালো করেই দিব, আর না বাসলেও আপনাকে আমার করবই, আর শাস্তিও দিব। দেখি আমার জন্য কি খাবার রেখেছে টেবিলটা। কিছুক্ষণ পরে আয়ান মেডিসিন নিয়ে নিচে এসে দেখে শিয়া গালে হাত দিয়ে ডাইনিং টেবিলে বসে আছে। হোয়াট হ্যাপেন? খাচ্ছ না কেন? এগুলো কি? আমি এসব খেতে পারবো না। এগুলো অনেক হেলদি ফুড। তোমার শরীর দুর্বল প্লাস অসুস্থ তুমি, এগুলো খেতে হবে। এগুলো শরীরের জন্য ভালো। এসব সিদ্ধ আধা সিদ্ধ শাকসবজি, ডিম আপনি খান, আমি পারবো না। ইয়াক, এই ডিম দেখেই বমি পাচ্ছে আমার। আমি তো এগুলোই খাই। বয়েল ফুড তো অনেক হেলদি। শুনুন, আমি এত সমস্ত খাবার খাই না। আমি আপনার মতো গরু ছাগল নই যে এগুলো খাবো। হোয়াট দ্য? আরে রাখুন আপনার বার্তা, ভালো খাবার নিয়ে আসুন, ক্ষুধা লাগছে। আমি এসব ছাড়া অন্য কিছু খাবার বানাতে পারি না। তুমি কি খাবে বলো, অর্ডার করে দিচ্ছি। আয়ান ফোন বের করে গার্ডকে কল দিতে গেলেই শিয়া থামিয়ে দেয়। না, আমি বাইরের খাবার খাবো না। আপনি নিজে রান্না করে খাওয়ান। আমি আপনাকে ভালোবাসি। আপনি যেমনই হন, আপনাকে ভালো করে ছাড়বো আমি, বাট শাস্তি তো পেতেই হবে। একটু অন্যরকম শাস্তি। দেখুন কি কি করি আমি। আমি অন্য কোনো রান্না জানি না। আমি তো নিজের ইচ্ছেতে এখানে আসিনি, আপনি নিয়ে এসেছেন। এবার আপনিই আমার খাওয়ার ব্যবস্থা করুন। শিয়া, তুমি নিজে কিছু বানিয়ে নাও, কিচেনে সবই আছে। এটা আমার বাগান বাড়ি, এখানে খুব একটা আসি না। কাল রাগের মাথায় তোমাকে নিয়ে হুট করে এখানে এসেছি, কাউকে কিছু বলাও হয়নি, তাই কোনো সার্ভেন্টও নেই। আমি রান্না জানি না। ওই দিন আপনার জন্য ইউটিউব দেখে আপনার জন্য এইসব রান্না করেছিলাম অনেক কষ্টে। ওগুলো তো সিম্পল ছিল, বাট নিজের জন্য কিছু রান্না পারি না আমি। ওকে, আধা ঘন্টা ওয়েট করো, আমি গার্ডদের বলে সার্ভেন্টদের আসতে বলি। নো 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 নো, আমি চাই না কেউ এখানে এসে আপনার সাথে আমাকে এই অবস্থায় দেখুক। ইস রে, বেচারার ফেসটা দেখার মতো হয়েছে। মিস্টার আয়ান চৌধুরী, যাকে সবাই ভয় পায়, যার এক কথায় সবাই উঠে বসে, আর আজ সেই আয়ান চৌধুরী কিনা আমার কাছে জব্দ। বাট সে আমার কথা শুনছে কেন? আমার কথা শোনার কোনো কারণ তো নেই। নাকি সত্যিই ওনার মনে আমার জন্য জায়গা তৈরি হচ্ছে? ইস, আমি কেন ওকে কিছু বলতে পারছি না, কেন জানি না, ওর কথা ফেলতে ইচ্ছে করছে না। এটা কি ভালোবাসা? না, বেচারাকে এতটা কষ্ট না দিই। আচ্ছা চলুন দুজন একসাথে রান্না করি। বাট আমি তুমি কেউই তো রান্না জানি না। আরে ইউটিউব আছে তো। তারপর দুজন মিলে ইউটিউব থেকে ডিসিশন নিল। ডিম পোচ আর স্যান্ডউইচ বানানোর প্ল্যান করলো, কারণ এই দুইটা সবচেয়ে সিম্পল। শিয়া, ডিম ফাটাবো কি করে? হাতে মেখে যাচ্ছে। আমি কি কোনোদিন দেখেছি নাকি? ইউটিউব দেখুন।
দুজন মিলে কোনো মতে রান্না কমপ্লিট করলো। শিয়া খাওয়া শেষ করার পর আয়ান নিজেই শিয়াকে মেডিসিন খাইয়ে দিল। শিয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, তাই আয়ান শিয়াকে কোলে করে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিল। মলম বের করে মলম লাগাতে গেলে শিয়া আটকে দেয়। আমাকে ছোবেন না, মলম দেওয়ার প্রয়োজন নেই। চুপ করো, কোনো কথা না। আপনাকে না করছি আমি। কেন, কি প্রবলেম? আমাকে টাচ করার রাইট নেই, তাই। রাইট নেই তাই না? শিয়াকে টেনে নিয়ে শিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। হঠাৎ আক্রমণে শিয়া শকড। 5 মিনিট পর ছেড়ে দিয়ে আরও বেশি কিছু যদি না চাও তাহলে চুপচাপ মলম লাগাতে দাও। শিয়া আর কিচ্ছু বলল না। এই লোককে বিশ্বাস নেই, আবার যদি রেপ করে তার থেকে মলম লাগিয়ে নেয়াই ভালো। আয়ান শিয়ার জামা ওপরে তুলে সব ক্ষতস্থানে একবার করে নিজের ঠোঁট ছুঁয়ে তারপর মলম লাগিয়ে দিল। শিয়া এক ধ্যানে আয়ানের কাজ দেখে যাচ্ছে। এভাবে দেখার দরকার নেই, তোমাকে ভালোবেসে কিছু করছি না। আয়ান চৌধুরীর মধ্যে কোনো মেয়ের জন্য কোনো জায়গা নেই। তোমাকে আমার ভবিষ্যতে বেড পার্টনার হিসেবে চাই, তাই তোমাকে সুস্থ করে তুলছি, দ্যাটস অল। ভালোবাসা ভেবে ভুল করো না। এ বললেই হলো নাকি? আপনার চোখ যে অন্য কিছু বলছে মিস্টার, আমিও দেখব কতদিন এভাবে থাকেন। আয়ান শিয়ার ক্ষত স্থানগুলোতে মলম দেওয়া শেষ করে উঠে দাঁড়ালো। শোনো, ঘুমিয়ে যাও। হাই ডোজের মেডিসিন খেয়েছো, আজকের মধ্যেই ব্যথা কমে যাবে। দুপুর আর রাতের জন্য খাবার আনিয়ে রাখবো। পাকামি করে তোমার নিচে যাওয়ার প্রয়োজন নেই। কাল সকালে একটা জায়গায় যাব। কোথায় যাব এই অবস্থায়? ঠিক করে হাঁটতে পারছি না তো। আজকের মধ্যেই ব্যথা কমে যাবে। আর কোথায় যাব কালকেই দেখতে পাবে। ঘুমাও। তারপর আয়ান ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরিয়ে সিগারেট টানতে লাগলো। দুপুরে শিয়া ঘুম থেকে উঠে দেখলো আয়ান সোফায় বসে ল্যাপটপে মিটিং করছে। টি টেবিলে খাবার ঢাকা দিয়ে রাখা। আয়ান ইশারায় শিয়াকে খাবার খেতে বলল। শিয়া ঘুম ঘুম চোখে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। তারপর খাবারের ঢাকনা সরিয়ে দেখে চিকেন বিরিয়ানি। শিয়া কোনো কিছু না ভেবেই গপাগপ খাওয়া শুরু করলো, যেন কত দিনের অভুক্ত ক্ষুধার্ত প্রাণী। খেতে খেতে গলায় খাবার আটকে কাশতে শুরু করলো শিয়া। আয়ান এক গ্লাস পানি শিয়ার সামনে ধরতেই শিয়া গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। এই মেয়ে, ধীরে ধীরে খাও। তোমার খাবার তুমিই খাবে, কেউ নিয়ে যাচ্ছে না। আপনি খাবেন? আমি এসব অয়েলি ফুড খাই না। চুপচাপ খাবার শেষ করে মেডিসিন খেয়ে নাও। আমার আরও 3টা মিটিং অ্যাটেন্ড করতে হবে। তোমার জন্য এখানে বসে অনলাইনে মিটিং করতে হচ্ছে। আমি আপনাকে ধরে রাখছি নাকি? যান যেখানে খুশি। শাট আপ! তোমাকে এত কথা বলতে বলিনি। বেশি কথা বলো কেন? কথা না বলে খেয়ে নাও, না হলে গলায় আটকাবে আবার। আমি শ্, আর কথা নয়, মিটিংয়ে অ্যাটেন্ড করব। চুপচাপ খেয়ে ঘুমাও। কি লোক রে বাবা, কথায় কথায় শুধু ধমক দেয়। আরে ভাই, আর কত ঘুমাবো? মাত্রই তো ঘুম থেকে উঠলাম। এত ঘুমানো যায় নাকি? আজব। আমি বরং একটু বাড়িটা ঘুরে দেখি, কিন্তু ওই ডেভিলটাকে কিভাবে বলবো? আইডিয়া, এই যে শুনুন। আয়ান ভ্রু কুঁচকে তাকালো। শিয়া ইশারায় কাগজ কলম দিতে বলল। আয়ান পাশের টেবিলের ড্রয়ার দেখিয়ে দিল। শিয়া কাগজে লিখল। শুনুন মিস্টার ডেভিল, থুকু, শুধু ডেভিল নয়, ডেঞ্জারাস ডেভিল। ডেঞ্জারাস ডেভিল। মাত্রই তো ঘুম থেকে উঠলাম। আর কত ঘুমাবো? এত ঘুমানো যায় নাকি? আমার এভাবে বসে থাকতে বোরিং ফিল হচ্ছে। বাইরে তো যেতে দেবেন না? একটু ছাদে যেতে তো দেবেন প্লিজ। কাগজটা আয়ানের দিকে এগিয়ে দিল। আয়ান কাগজটা পড়ে অগ্নি দৃষ্টিতে শিয়ার দিকে তাকালো। প্লিজ। আয়ান ইশারায় সম্মতি দিতেই শিয়া বড় একটা স্মাইল দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমাকে ডেঞ্জারাস ডেভিল বলা, তাই না? এবার থেকে এই ডেভিলের ডেঞ্জারাস ডেভিল লাভ দেখবে। তারপর আয়ান মুচকি হেসে মিটিংয়ে কনসেন্ট্রেট করলো। এদিকে শিয়া ছাদে গিয়ে চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। জনশূন্য এক জায়গা, দূর দূরান্ত অবধি বাড়ি ঘর, মানুষের চিহ্ন অবধি নেই। বাড়িটা বেশ বড় জায়গা নিয়ে করা, চারিদিকে পাঁচিল দেওয়া। কালো গোলাপ সহ আরও অনেক নাম না জানা কালো রঙের ফুলের গাছ দিয়ে ভরপুর। মানুষটা সত্যি অদ্ভুত। এনার জীবনে কি কোনো রং নেই নাকি? ড্রেস আপ থেকে শুরু করে বাড়ি গাড়ি ফার্নিচার A to Z কালো রঙের। মানুষের জীবন সাদা কালো হয় এমন শুনেছি, বাট অনলি ব্ল্যাক। আমি আপনার জীবনের রং আনবই, প্রমিস। বাট আপনি এমন অদ্ভুত কেন? কি আপনার রহস্য? জানতে হবে।
সন্ধ্যার দিকে আয়া মিটিংগুলো শেষ করে দেখে সন্ধ্যা হয়ে গেছে। শিয়া এখনো রুমে আসেনি। চিন্তিত হয়ে আয়ান শিয়াকে খুঁজতে ছাদে গিয়ে দেখে শিয়া আকাশের দিকে তাকিয়ে আছে। আয়ান শিয়ার পেছনে গিয়ে দাঁড়ালো, তাতেও শিয়ার কোনো রেসপন্স নেই। আয়ান শিয়ার কাঁধে হাত রাখতেই শিয়া একবার পিছনে ঘুরে আয়ানকে দেখে মুচকি হেসে আবার সামনে ঘুরে আকাশের দিকে তাকালো। আজকে চাঁদটা কত সুন্দর, তাই না? মেঘগুলো চাঁদকে আড়াল করার চেপে করছে, বাট পারছে না। কাউকে অন্ধকার করা কি এতই সহজ? চাঁদ নিজে উজ্জ্বল থাকতে চায়, তাই এই কালো মেঘগুলো চাঁদকে অন্ধকারে ঢাকতে চেয়েও পারছে না। আমাদের মানুষের জীবনটাও এমন। কিছু কিছু মানুষ অন্যকে নিজের ক্ষতি করার সুযোগ দেয় বলেই অন্যরা তার জীবন অন্ধকারে ঢেকে দেয়। অনেক সময় কাছের মানুষের বিশ্বাসঘাতকতাও মানুষকে অন্ধকারে যেতে বাধ্য করে। জীবনটাকে এই কালো মেঘের মতো অন্ধকারে ঢেকে দেয়, এমন এক অন্ধকার যে অন্ধকার থেকে বের হওয়া যায় না। আয়ানও আকাশের দিকে তাকিয়ে বলল, কে বলেছে বের হওয়া যায় না? চাইলেই বের হওয়া যায়। একটু কঠিন, বাট ইম্পসিবল হয়। জানো, এই অন্ধকার মানুষকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে ঘিরে ফেলে, তখন সেই অন্ধকারের বেড়াজাল থেকে কখনোই বের হওয়া যায় না। মানুষের পুরো জীবনটাই কালো হয়ে যায়। চারদিকে শুধু কালো অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাওয়া যায় না। কালো ছাড়া তখন সেই ব্যক্তির কোনো রঙই ভালো লাগে না। কাছের মানুষের বিশ্বাসঘাতকতা আর অবহেলা খুবই খারাপ জিনিস। আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলে এক দীর্ঘশ্বাস ফেলল আয়ান। আপনারও তো কালো রং পছন্দ, বিকজ আমার দেখা আপনার ড্রেস আপ, বাড়ি, গাড়ি, ফার্নিচার সব কিছুই কালো। আপনার সাথেও কি কেউ বিশ্বাসঘাতকতা করেছে? আয়ানের দিকে ঘুরে কৌতূহল হয়ে প্রশ্ন করল শিয়া। হ্যাঁ, আমার ফ্যামিলি। ও মাই গড, কি বলছিলাম আমি? নো, আমি আমার জীবনের অতীত কাউকে বলতে চাই না। এটা যে খুবই কঠিন। কি হলো বলুন? আপনার ফ্যামিলি মানে? কিছু না, রাত হয়ে যাচ্ছে, নিচে চলো, ডিনার করতে হবে। বলুন না, নিজের ভেতরের কষ্টগুলো কারোর সাথে শেয়ার করলে মন হালকা হয়। নিচে চলো। আরে সিয়া! আয়ানের ধমকে কেঁপে উঠল শিয়া। আর কিছু না বলে আয়ানের আগেই নিচে চলে গেল। রুমে ঢুকে বিছানার এক কোণায় গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। নিজেকে কি মনে করেন উনি? যখন তখন আমাকে ধমকাবে, গায়ে হাত তুলবে, আবার নিজে কেয়ার করবে। আমি কি ওনার খেলনা পুতুল নাকি? ভালোবাসা এত বেদনার কেন? এমন একজনকে ভালোবেসে ফেললাম যে কিনা ভালোবাসতেই জানে না, যার কাছে মেয়ে না পণ্য স্বরূপ। ফুপিয়ে কাঁদছে শিয়া। কিছুক্ষণ পর আয়ান রুমে এসে দেখে শিয়া বিছানায় শুয়ে থেকে কাঁদছে। ইস, বেশি করে ফেললাম মনে হয়। ও তো কোনো অন্যায় করেনি, এখন রাগ করে না খেয়েই শুয়ে পড়েছে। সিয়া, ওঠো, খেয়ে নিবে। শিয়া চুপ করে শুয়ে আছে। দেখো, এক কথা বারবার বলতে ভালো লাগে না। হাই ডোজের মেডিসিন আছে, খাবার খেতে হবে। ওঠো, না হলে আমার যে খারাপ কেউ হবে না। শিয়া আর কিচ্ছু না বলে লাফ দিয়ে উঠে একা একাই খাবারের প্যাকেট খুলে খাওয়া শুরু করলো। খাবার শেষ করে মেডিসিন খেয়ে আবার শুয়ে পড়ল শিয়া। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে সিগারেট ধরিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে সিগারেট টানতে লাগলো। আই এম সরি সিয়া, বাট আমি তোমাকে আমার অতীত জানিয়ে হার্ট করতে চাই না। আমার অতীতটা খুবই যন্ত্রণাদায়ক। এর আগের মাথায় এমনিতেও তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। জানি না কখনো ক্ষমা করবে কিনা। ড্রিঙ্কের বোতল হাতে নিয়ে আবার কি মনে করে বোতলটি রেখে দিয়ে হাতে থাকা সিগারেটে লাস্ট টান দিয়ে সিগারেটটা ফেলে দিল আয়ান। তারপর বিছানায় এসে শিয়াকে পেছনে থেকে জড়িয়ে শুয়ে পড়ল। শিয়া ওপর থেকে আয়ানের হাত সরিয়ে দিলে আয়ান আরও শক্ত করে শিয়াকে জড়িয়ে ধরল। কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এখন ঘুমিয়ে পড়ো। শিয়া আর কিচ্ছু বলল না। আয়ান শিয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিজের বুকের সাথে শিয়াকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। শিয়া সরে যেতে গিয়েও পারল না। কেন জানি আয়ানের বুকে থাকতে ভালোই লাগছিল। কিছুক্ষণ আয়ানের দিকে তাকিয়ে শিয়াও ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে শিয়ার আগে ঘুম ভাঙল। সে এখনো আয়ানের বুকে, আয়ান শিয়াকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে। শিয়া এক ধ্যানে আয়ানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। ইস, কি নিষ্পাপ চেহারা! দেখে মনেই হচ্ছে না এই মানুষটা এতটা রাগী। ওই দিন রাতের
কাজের জন্য আপনার চোখে আমি অনুতাপ দেখতে পেয়েছি, বাট আপনার এতটাই অ্যাটিটিউড, এতই ইগো যে একটা সরিও বললেন না। আরে আমি তো আপনাকে ভালোবাসি, আপনার চোখেও আমার জন্য চিন্তা, ভয়, ভালোবাসা দেখেছি, তাহলে কেন কিছু বলছেন না? এত ইগো আপনার। বাট আমিও শিয়া, আপনার জীবনের রং নিয়ে আসবো, আপনাকে ভালো করার দায়িত্ব আমার। নিজের কাছে নিজেই প্রমিস করছি। 7:45 বাজে, যাই ফ্রেশ হয়ে নিই। শিয়া আয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে ফ্রেশ হতে গেল। শিয়া ফ্রেশ হয়ে এসে রুমে এসে দেখে আয়ান বিছানায় নেই, হয়তো কোথাও গিয়েছে। শিয়া ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে দেখে আয়ান এক্সারসাইজ করছে, তাও শুধু একটা ট্রাউজার পরে। ইস, জিম প্লাস এক্সারসাইজ করে বডি তো বানিয়েছেন মাশাআল্লাহ। দেখতেও সুপার হিরোর চেয়ে কম না। দেখতেও মাশাআল্লাহ, বাট ক্যারেক্টার নাউজুবিল্লাহ। আপনার এই নাউজুবিল্লাহ ক্যারেক্টারকে মাশাআল্লাহ ক্যারেক্টার বানানোর জন্য আমি কোনো কিছু করতে পিছু পা হব না। শিয়া মনে কথাগুলো বলতে বলতে ফ্লোরে পায়ের কাছে কিছু ফিল করলো। নিচু হয়ে দেখে অনেকগুলো সিগারেটের পোড়া অংশ আর ছাই পড়ে আছে, আর পাশে টি টেবিলে কয়েকটা ফাঁকা ড্রিঙ্কের বোতল। ব্যালকনির কর্নারের বুকশেলফ রয়েছে, বাট সেখানে একটাও বই নেই। বিভিন্ন ব্র্যান্ডের দামি ড্রিঙ্কের বোতল সাজিয়ে রাখা। শিয়া সেদিক থেকে চোখ সরিয়ে আবার সামনে তাকিয়ে দেখে আয়ান নেই। এদিক সেদিক চোখ ঘুরিয়ে আয়ানকে খুঁজতে লাগলো শিয়া। হঠাৎ পেছন থেকে কেউ শিয়ার কোমর চড়িয়ে ধরায় চমকে উঠল শিয়া। কে? আমাকে খুঁজছো নাকি? শিয়ার কানের কাছে ফিসফিস করে বলল। আয়ানের আওয়াজ শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে আয়ানের দিকে ঘুরে দাঁড়ালো শিয়া। না, আপনাকে কেন খুঁজবো? আমি মানে ওই আর কি বাগানের ফুলগুলো দেখছিলাম আর কি। এক্সকিউজ মি ম্যাডাম, এখানে আমি এই সময় এক্সারসাইজ করি, আর এখানে কোনো ফুলের গাছ নেই যে তুমি ফুল দেখবে। এটা আমার বেডরুম। আমি এসব ফুলের শোভা পছন্দ করি না, তাই আমার ব্যালকনির সামনে কোনো ফুল গাছ লাগাইনি। শিয়া তো আয়ানের কথাই থতমত খেয়ে গেল। সত্যি তো এটাই, ও আয়ানকেই খুঁজছিল। কথা ঘোরানোর জন্যে শিয়া বলল, আচ্ছা, এই শেলফে এতগুলো ড্রিঙ্কের বোতল কেন? সাজিয়ে রেখেছেন নাকি? না, আমার খাওয়ার জন্য। চোখ পিটপিট করে তাকালো শিয়া। সিরিয়াসলি, ড্রিঙ্ক আমার রেগুলার হ্যাবিট। প্রতি রাতেই ড্রিঙ্ক করি, না হলে ঘুম হয় না। এখানে বেশি আসা হয় না, তাই অল্প দেখেছো। আমি আমার যে বাসাতে থাকি, আমার বেডরুম, সব জায়গায় ড্রিঙ্কের বোতল পাবে। খাবে নাকি? কোনটা খাবে বলো? তোমার সাথে কয়েক পেগ নেওয়াই যায়। ছি ছি, আমি এসব খাই না। ড্রিঙ্কের গন্ধ আমি সহ্য করতে পারি না, বমি আসে। বাহ, এগুলো কি করে? তুমি তো পার্টি করো, তোমার সব ফ্রেন্ডসই ড্রিঙ্ক করে। তুমি কি করো তখন? জুস, পেপসি, কোকা কোলা। তাই নাকি? ভালো। আমি দিনে ড্রিঙ্ক করি না, কাজে বিজি থাকি। রাতে ড্রিঙ্ক আর মেয়ে ছাড়া ঘুম হয় না, জানো। আমি আগে এমন ছিলাম না, বাট পরিস্থিতি বাধ্য করেছে। এটা এখন অভ্যেস হয়ে গেছে। কথাগুলো বলে আয়ান শিয়ার দিকে তাকিয়ে দেখে শিয়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আয়ানের মুখে ওর প্রতিরাতের কথা শুনে শিয়ার মনে তোলপাড় শুরু হয়ে গেছে। আর যাই হোক, নিজের ভালোবাসার মানুষকে অন্য মেয়ের সাথে কল্পনা করাই দুঃসাধ্য, সেখানে আয়ান এটা রেগুলার করে। সিয়া, হোয়াট হ্যাপেন্ড? আর ইউ ওকে? আমি শিওর আপনার জীবনে কোনো ভয়ঙ্কর অতীত আছে, তাই আপনি এমন হয়ে গেছেন। আমাকে সবটা জানতে হবে। আপনাকে আর পাপ করতে দিব না। প্রয়োজনে আমি নিজে আপনাকে টাইট দেব। আপনি তো আমার সাথে কিছু শেয়ার করেন না। কার কাছে জানতে পারবো আমি? সিয়া, কি ভাবছো? নাথিং। কাঁদছো কেন? এমনি মায়ের কথা মনে পড়ছিল। আচ্ছা, আপনার মা কোথায়? মুহূর্তেই আয়ানের চোখ লাল হয়ে গেল। আজ যেটা বলেছো, এটা যেন নেক্সট টাইম না শুনি। মা নামক মহিলার কথা আমি শুনতে চাই না। নিচে এসো, ব্রেকফাস্ট করে এক জায়গায় যাব। কথাটা বলেই আয়ান হনহন করে চলে গেল। শিয়ার বোকার মতো দাঁড়িয়ে রইল। আজব তো, মায়ের কথা শুনে এত রেগে যাওয়ার কি আছে? নাকি এটাও রহস্য? এই মানুষটার রহস্যে ভরা। তারপর শিয়া নিচে গেলে শিয়াকে অমলেট আর ব্রেড খেতে দিয়ে নিচে ফ্রুট জুস খেয়ে ওপরে চলে গেল। কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে আসলো। খাওয়া শেষ হলে উপরে গিয়ে রেডি হয়ে নাও।
শিয়া আয়ানের কথা শুনে আয়ানের দিকে তাকিয়ে আর এক দফা ক্রাশ খেলো। ব্ল্যাক টি শার্ট, সামনে বোতামগুলো খোলা, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ওয়াচ, ব্ল্যাক শু। ফার্স্ট করো। আয়ানের কথায় শিয়ার হুঁশ ফিরল। কি পরবো আমি? এভাবে থ্রি পিস পরে তো যেতে পারবো না, আমার গলায় দাগগুলো দেখা যাচ্ছে। আয়ান শিয়ার দিকে তাকিয়ে দেখল শিয়ার গলায় আর ঘাড়ে ওর দেওয়া কামড়ের দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা দেখে নিজেরই খারাপ লাগলো। বাইরে যাচ্ছি, গাউন পরে নাও আর মাথায় হিজাব বাঁধবে, তাহলে আর দেখা যাবে না। আলমারিতে সব আছে। শিয়া ওপরে গেল রেডি হওয়ার জন্যে। আধা ঘন্টা পর নিচে আসলো। আয়ান শিয়ার দিকে তাকিয়ে দেখে শিয়া হিজাব বাঁধতে পারেনি, ঘাড়ে ঝুলিয়ে নিচে এসেছে। শিয়া আয়ানের দিকে অসহায় চোখে তাকালো। আমি তো কখনো হিজাব পরিনি, পারছি না তো, কি করব? এই দেখুন, এদিকে টানলে বড় হয়, অন্যদিকে ছোট হয়। আচ্ছা, এটা মাথায় বাঁধে কি করে? করে না এমন করে নাকি? এমন করে হিজাবটা একবার টানছে, একবার মাথায় নিয়ে ঘোরাচ্ছে, আবার গলার সাথে বাঁধছে, আর ঠোঁট উল্টে কথা বলছে। শিয়ার বাচ্চামি দেখে আয়ানের দম ফেটে হাসি পাচ্ছে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে জোরেই হেসে দিল। সিরিয়াসলি সিয়া, তোমার বাচ্চা মেয়ে সো ফানি। শুধু হাতে পায়েই বড় হয়েছো। এসব কি সিয়া? এইভাবে কেউ হিজাব নিয়ে টানাটানি করে? পেটে হাত দিয়ে হেসে চলেছে আয়ান। শিয়ার দুর্বলতা নিয়ে আয়ানের হাসি শুনে শিয়ার রাগ হলেও আয়ানের দিকে তাকিয়ে ওর হাসি দেখে মুহূর্তেই শিয়ার রাগ ভ্যানিশ হয়ে গেল। শিয়া মুগ্ধ নয়নে এক ধ্যানে আয়ানের হাসি দেখে যাচ্ছে। এই প্রথম আপনাকে হাসতে দেখলাম। হাসলে আপনার গালে টোল পড়ে, জানতাম না তো। অবশ্য কারোরই জানার কথা না, সব সময়ই তো অ্যাটিটিউড আর রাগে লুক নিয়ে থাকেন। উফ, এই হাসিটা আপনার সৌন্দর্য আরেক দফা বাড়িয়ে দিচ্ছে। আরও একবার ক্রাশ খেলাম। আয়ানের হাসি থামছেই না, পেট ধরে হেসে চলেছে। হেই, তুমি কিভাবে ঠোঁট উঠে কথা বলছো দেখো, তোমার ফেস দেখে হাসি পাচ্ছে। আপনাকে হাসলে ভালোই দেখায়, সবসময় এমন হাসি খুশি থাকলেই তো পারেন। অ্যাংরি বার্ড হয়ে থাকেন কেন? গোমরা মুখ। জন্মের সময় আপনার মা কি আপনার মুখে মধুর বদলে নিম পাতার রস দিয়েছিল নাকি? জন্মের পর প্রতিটা মা তার সন্তানকে মিষ্ট ভাষা শেখায়, আর আপনি ও গড, আমি ওর মায়ের কথা কেন বললাম? উনি তো বারণ করেছিলেন। শিয়ার কথা শুনে আয়ানের হাসি থেমে গেল। চোখ লাল বর্ণে পরিণত হতে সময় নিল না। গাঢ় কপালের রোগ লক্ষণও ফুলে উঠেছে। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে আগেও বলেছি ওই মহিলার কথা না বলতে, বাট তুমি। হাতের মুঠো শক্ত করে দেওয়ালে জোরে জোরে ঘুষি দিচ্ছে। হাত থেকে রক্ত ঝরছে, যেন শিয়াকে মারতে না পেরে সব রাগ দেওয়ালের ওপর ঝাড়ছে। শিয়া বারবার আয়ানকে থামানোর চেষ্টা করছে, সরি বলছে, তবুও আয়ানের থামার নাম নেই, বরং সে আরও জোরে জোরে দেওয়ালে ঘুষি দিচ্ছে। হাত থেকে ঝরঝর করে রক্ত ঝরছে, সেদিকে আয়ানের খেয়াল নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিয়া সাহস করে আয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। আয়ান দেওয়াল থেকে হাত সরিয়ে শিয়ার দিকে চোখ গরম করে তাকালো। শিয়াকে কিছু বলতে যাবে তার আগেই শিয়া আয়ানকে জড়িয়ে ধরল, পা উঁচু করে আয়ানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। হঠাৎ করে শিয়া এমন করবে আয়ানের কল্পনারও বাইরে। আয়ান চোখ বড় বড় করে দাঁড়িয়ে রইল। আয়ানকে শান্ত দেখে শিয়া আয়ানকে ছেড়ে লজ্জায় মাথা নিচু করে রইল। আয়ান কিছু বলবে তার আগেই শিয়া নিজেকে সামলে নিয়ে বলল, আপনি বসুন, আপনার হাতে ব্লিডিং হচ্ছে, ফার্স্ট এড বক্স কোথায়? বলেই শিয়া এদিক ওদিক করতে লাগলো। আয়ান এখনো ঘোরের মধ্যে আছে। শিয়া নিজে থেকে ওকে কিস করলো। শিয়াকে ছুটতে দেখে আয়ান জিজ্ঞাসু দৃষ্টিতে শিয়াকে প্রশ্ন করলো, কি হয়েছে, ছুটছো কেন? আরে ফার্স্ট এড বক্স কোথায়? দেখুন তো, আপনার হাতে এখনো ব্লিডিং হচ্ছেই। আয়ান মুচকি হেসে ইশারায় বেডের পাশের ড্রয়ারটা দেখিয়ে দিল। শিয়ার ড্রয়ার খুলে ফার্স্ট এইড বক্স পেয়ে গেল। এটাও কালো রঙের দেখে শিয়ার মেজাজ বিগড়ে গেল, বাট সেদিকে পাত্তা না দিয়ে আয়ানের পাশে বসে তুলো দিয়ে রক্ত মুছে স্যাভলন দিয়ে পরিষ্কার করে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। আয়ান মুগ্ধ হয়ে শিয়ার কাজ দেখে যাচ্ছে। মনে হচ্ছে মাথা ওর নয়, শিয়ার লেগেছে। তোমাকে আমার চাই সিয়া, সারা জীবনের জন্য।
আমার মনে কোনো মেয়ের জন্য কোনো জায়গা ছিল না, কিন্তু আমার অজান্তেই তুমি আমার মন হৃদয়ে বসে গেছো। আজকে তোমাকে আমার করবই। তোমাকে নিয়ে আর পাপ করতে চাই না। ডান। হোয়াট হ্যাপেন্ড? কি হলো আবার? হিজাবটা বাঁধবো কি করে? কেন, তোমার ইউটিউব আছে না? ভুলেই গিয়েছিলাম, বাট আমার ফোন তো আপনার কাছে, ইউটিউব দেখবো কি করে? চলো একসাথেই দেখি। তারপর দুজন মিলে ভিডিও দেখে হিজাব বাঁধা শিখে নিল। আয়ান নিজেই শিয়াকে হিজাব বেঁধে দিল। শিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। ও, হিজাবে আমাকে তো খারাপ লাগছে না, ভালোই লাগছে। আগে জানলে রেগুলার হিজাব মারতাম। পারফেক্ট। এখন থেকে বাড়ির বাইরে গেলে, কলেজে গেলে এভাবেই যাবে। নয়, হ্যাঁ। এবার চলো, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি বলুন না প্লিজ। সারপ্রাইজ। আর কোনো কথা না, চলো। তারপর আয়ান শিয়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠল। সামনে পেছনে দুটো করে 4টে গার্ডের গাড়িও আছে। পুরো রাস্তা শিয়া আর আয়ান কোনো কথা বলেনি। আয়ান নিজেই ড্রাইভ করছে। শিয়া একবারও গাড়ির গ্লাস নামিয়ে দিতে বলেছিল, বাট শিয়াকে কেউ দেখে ফেলতে পারে, তাই গ্লাস নামিয়ে দেয়নি। বোরিং হতে হতে শিয়া একসময় ঘুমিয়ে যায়। প্রায় 2.5 ঘন্টা পরে ওরা গন্তব্যে পৌঁছে যায়। এর মধ্যেই শিয়ার ঘুমও ভেঙে গেছে। আয়ান গাড়ি থেকে নেমে শিয়াকে নামতে বলল। শিয়া গাড়ি থেকে নেমে সাইমন তাকিয়ে দেখে অনেকগুলো ছোট বড় বাচ্চা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। শিয়া অবাক হয়ে আয়ানের দিকে তাকালো। আয়ান মুচকি হেসে শিয়ার হাত ধরে সামনের দিকে এগিয়ে গেল। বাচ্চারা ওদের দিকে হৈ হৈ করে উঠল। সবাই এসে আয়ানকে জড়িয়ে ধরল। মাম্মাই, এটা কি আমাদের মাম্মানি? একটা 4 বছরের বাচ্চা আয়ানের কানে ফিসফিস করে বলল, হিয়া মামুনি, ও তোমার মাম্মানি। যাও, হাঁক করো। হিয়া গিয়ে বাকি সবাইকে শিয়াকে দেখিয়ে কি যেন বলল। তারপর সবাই গিয়ে শিয়াকে জড়িয়ে ধরল। কেউ কেউ শিয়ার কিসি দিচ্ছে। শিয়া তো এমনিতেই বাচ্চা পাগল। এতগুলো বাচ্চা পেয়েও নিজেকে বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে গেছে। হেসে হেসে ওদের সাথে খেলছে, মজা করছে, আর আয়ান মুগ্ধ হয়ে শিয়াকে দেখে যাচ্ছে। কিছুক্ষণ পরে একজন মহিলা আসলো। বাচ্চারা সবাই ভেতরে চলো, আয়ান বাবা মাত্র এসেছে। আসতে না আসতেই জ্বালাতন শুরু করে দিয়েছো। চলো ভেতরে চলো, ওকেও ভেতরে ঢুকতে দাও। মহিলাটির কথায় আয়ানের ঘোর কাটে। মহিলাটিকে দেখেই মিলি আন্টি বলে জড়িয়ে ধরে, আন্টি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? অনেক দিন পর এসেছিস, ভুলে গেছিস আমায়? মালয়েশিয়া গিয়েছিলাম একটা কাজে, তাই আসতে পারিনি। 3 দিন হচ্ছে দেশে ব্যাক করেছি। এই দেখো, চলে আসলাম তোমার কাছে। ও লেলে। আয়ানের থুতনিতে হাত দিয়ে হাতে চুমু খেলো। শুকিয়ে গেছিস বাবা, বড় হয়েছিস, এখন তো একটা বিয়ে করতে পারিস। ইস, কি যে বলো, আসতে না আসতে আবার শুরু করলে। তুমি তো জানো সব। দেখ বাবা, সব মেয়ে কিন্তু এরকম হয় না। তোর মা বোন ভুল করেছে বলে সব মেয়েকে তাদের সাথে তুলনা করা ভুল। তোর জীবনে এখন কাউকে প্রয়োজন, ভালোবাসা দরকার তোর। ঠিকই বলেছো, সব মেয়ে এক নয়। আচ্ছা চল ভেতরে চল। আর হিয়া? শিয়ার কোলে হিয়াকে দেখতে পেল। এই মেয়েটা কে? আমাদের মাম্মানি। আন্টি, ও হলো ইনসিয়া, আর সিয়া, উনি হলেন মিলি আন্টি। ছোট থেকে উনি আমাকে বড় করেছেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, ভেতরে এসো। আয়ান তুইও? ওই দেখো পাগলটা চলে গেল। কোথায়? বাচ্চাদের সাথে খেলতে। জানো তো, ও উপরের যতটা শক্ত দেখায় ততটা নয়। ও মন থেকে বাচ্চাদের মতোই সরল। পরিস্থিতি ওকে এমন করে দিয়েছে। কেন আন্টি, কি এমন কারণ যে উনি এমন হয়ে গেলেন, পাপের রাস্তা বেছে নিলেন? পরে বলবো, ভেতরে চলো এখন। হুম। আচ্ছা, আয়ান কি তোমাকে ভালোবাসে? কেন? মানে আয়ান এখানে যাকে তাকে তো নিয়ে আসবে না, বিশেষ কেউ ছাড়া। আজ অবধি ও একাই এসছে এখানে। যখন খুব বেশি মন খারাপ হয় তখন এখানে চলে আসে, বাচ্চাদের সঙ্গে সময় কাটায়। এখানে আসলেও নিজেও বাচ্চা হয়ে যায়। অনেক বলেছি আর কত একা থাকবি, একটা বিয়ে করে নে। বাট ওর একই কথা, মেয়েদের বিশ্বাস করতে নেই, সব মেয়েই খারাপ। তবে যেদিন মনের মতন কাউকে পাবো
যে আমার হৃদয় দখল করবে তাকে বিয়ে করব। এখানেও নিয়ে আসবো বিয়ের আগে। আর আজ প্রথম কোনো মেয়েকে নিয়ে এখানে আসলো, আর সেটা হলো তুমি। ও আচ্ছা, ইনি হয়তো সবই জানেন। এনার থেকেই আমাকে সব জানতে হবে। কথা বলতে বলতে শিয়া আর মিলি আন্টি ভেতরে চলে এলো। শিয়া আশ্রমের বাগানের দিকে তাকিয়ে দেখলো আয়ান বাচ্চাদের সঙ্গে কানামাছি খেলছে। আয়ান দৌড়চ্ছে। যতটা গম্ভীর আর রাগী ভাবতাম, উনি তো মোটেও এমন নয়। কে বলবে উনি এতটা রাগী? কি সুন্দর বাচ্চাদের সঙ্গে মজা করে খেলছে। শিয়া আয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আয়ান শিয়াকে দেখতে পেয়ে দৌড়ে আসলো। সিয়া, চলো চলো, অনেক মজা হবে। বলেই শিয়ার হাত ধরে টেনে নিয়ে গেল। মিলি আন্টি মুচকি হেসে রান্নাঘরের দিকে গেল। মেয়েটাকে ভালোই লেগেছে, অহংকার নেই, কি সুন্দর বাচ্চাদের আপন করে নিয়েছে। আমার আয়ানের সাথেও মানিয়েছে। আমি শিওর আয়ান এই মেয়েকে ভালোবাসে। এই ইনশিয়াই পারবে আয়ানকে ভালো পথে আনতে। আমাকেও ইনশিয়ার সঙ্গে কথা বলতে হবে। আয়ানের কোনো আচরণ না যেন ওকে ভুল না বুঝে। ওকে সবটা জানাতে হবে। ইনশিয়ার চোখেও আমি আয়ানের জন্য ভালোবাসা দেখেছি। এবার একটু পরখ করে দেখতে হবে ইনশিয়াও অন্য মেয়েদের মতন আয়ানের নাম, ডাক, সম্পত্তি আর শারীরিক চাহিদার জন্য ভালোবাসে নাকি নিঃস্বার্থভাবে ভালোবাসে। যদিও আমি জানি আয়ান নিজের জীবনের ভুল কাউকে ভালোবাসবে না, কিন্তু তবুও যাচাই করা দরকার। এদিকে আয়ান শিয়া বাচ্চাদের সঙ্গে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে বাগানের ঘাসের উপর বসে হাঁপাতে লাগলো। বাচ্চারাও হাঁপাচ্ছে। কিছুক্ষণ পরে আয়ান বলে উঠল, বাচ্চারা, তোমাদের মাম্মা নিয়ে আজ নিজের হাতে তোমাদের চকলেটস আর গিফটস দেবে। শিয়া অবাক হয়ে আয়ানের দিকে তাকালো। আয়ানের কাছে গিয়ে আস্তে আস্তে বলল, কি বলছেন? আমি তো এসব কিছুই আনিনি, কিভাবে দিব? আমি এনেছি তো, ওগুলোই দেবে। জ্যাক আর রনিকে বলি নিয়ে আসতে। বাট নিজে থেকে কিছু না দিতে পারলে আমার ভালো লাগবে না। কি করি আইডিয়া। আপনি একটু ওদের সাথে বসুন, আমি মিলি আন্টির কাছে থেকে আসছি। বাট সিয়া, আচ্ছা আচ্ছা। আরে বসুন না। বলেই শিয়া উঠে চলে গেল। আশ্রমের একজন কাজের লোকের কাছে জেনে নিয়ে শিয়া রান্নাঘরে গিয়ে দেখলো মিলি আন্টি রান্না করছে। আন্টি আসবো? আরে বলার কি আছে, এসো। তা তুমি এখানে যে? আসলে আন্টি আমি কিছু রান্না করতে চাই। সেটার কি দরকার মা, তুমি যাও, আয়ানের সঙ্গে বাচ্চাদের সঙ্গে সময় কাটাও। আসলে আন্টি আমি তো জানতাম না উনি আমাকে এখানে নিয়ে আসবেন, তাই বাচ্চাদের জন্য কিছু আনতে পারিনি। তাই ভাবলাম নিজে হাতে কিছু বানিয়ে বাচ্চাদের খাওয়াই। বাচ্চাদের খুব ভালোবাসো তাই না? অনাথ বাচ্চাগুলোর কোনো গার্জিয়ান নেই। যারা আশ্রমে থাকে তারা তাও খেয়ে পড়ে বাঁচতে পারে, কিন্তু কিছু কিছু পথ শিশু আছে জানেন, যাদের গার্জিয়ান থেকেও নেই। দিনের পর দিন না খেয়ে থাকে, ভালো খাবার খেতে পায় না। যদিও আমি আমার ফ্রেন্ডসদের সাথে নিয়ে মাঝে মধ্যে অনেক বাচ্চাকেই রেস্টুরেন্টে নিয়ে খাওয়াই, তবুও মনের ভেতর খারাপ লাগে। যদি সব অসহায় বাচ্চাদেরই একটু ভালো খাওয়াতে পারতাম। বাহ, মেয়েটার মন দেখছি খুব উদার। আমার আয়ান সঠিক মেয়েকেই বেছেছে। যে মেয়ে পথ শিশুদের নিয়ে এত চিন্তা, সে মেয়ে ভালো না হয়ে কি পারে? খুব ভালো কাজ মা। পথ শিশুদের জন্য যে যতটুকু করছো, পথ শিশুদের জন্য যে যতটুকু করছো এটাই অনেক। বেশিরভাগই মানুষ তো ফিরেও তাকায় না, সেখানে এইটুকু মেয়ে হয়ে তুমি এত করে যাচ্ছ। তবুও খারাপ লাগে ওদের দেখে। কলেজ যাওয়ার পথে বস্তির পাশে দেখি যখন, তখন অসহায় বাচ্চাদের দেখে সত্যি খুব কষ্ট হয়। এই আশ্রমটা কার জানো? আয়নের বাবা নিজে তৈরি করেছিলেন এই আশ্রম। তিনি অনেক ভালো একজন মানুষ ছিলেন। শিশু পাচার দলের হাত থেকে কিছু বাচ্চাদের বাঁচিয়ে এনে তিনি ওদের এখানে জায়গা দেন। বাচ্চাগুলো নিজেদের পরিচয় বলতে পারেনি। অনেক চেষ্টা করে পরে জানা যায় বাচ্চাগুলো বস্তির, আর তাদের বাবা মা টাকার জন্য বাচ্চাদের বিক্রি করে দিয়েছিল। তাই উনি বাচ্চাদের দায়িত্ব নিজে নিয়ে এখানেই রাখেন। তখন অবশ্য এই আশ্রমটা এত বড় ছিল না। আমি ওনাদের সবার কেয়ারটেকার ছিলাম। আয়ান বাবাকে দেখাশোনা করা, খাওয়ানো আমার দায়িত্ব ছিল। আমি বাচ্চা অনেক ভালোবাসি, আর আমি একা মানুষ, তাই আমিও এখানে এসে বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব নিই। আয়ানের বাবা এখানে যাবতীয় খরচ দিতেন। ওনার মতন মানুষ হয় না, কিন্তু কিছু আপনজনের হাতে তিনি খুন হন। ওনার মৃত্যুর পরে আয়ান বাবাই এই আশ্রমটার দায়িত্ব নেয়। মাঝে মধ্যেই বিভিন্ন শিশু পাচার চক্র থেকে বাচ্চাদের বাঁচিয়ে এখানে নিয়ে আসে।
নারী পাচার চক্র থেকে নারীদের রক্ষা করার পর তাদের নিজের বাসায় পৌঁছে দেয়। যেসব মেয়েদের পরিবার মেনে নেয় না ওদেরও এখানে নিয়ে আসে। ধীরে ধীরে আশ্রমটা এত বড় করে তুলেছে আয়ান বাবা। এখন এখানে প্রায় 300 জনের মতন মেয়ে রয়েছে, বিধবা, বাড়ি থেকে বের করে দেওয়া অনাথ, আর শিশু রয়েছে 500-র বেশি। যারা পড়ালেখা করতে চায় তাদের পড়াশোনাও সুযোগ রয়েছে। সব বাচ্চারাই স্কুলে পড়ে। এই সব কিছুর দায়ভার আয়ান বাবার। আমি শুধু এদের দেখাশোনা রাখি মাত্র। তাই আসলে উনি সত্যি খুব ভালো মনের মানুষ। আমি তো এত কিছু জানতামই না, কেউ জানে না। সবাই ওনাকে প্লে বয় ইন্টারন্যাশনাল গ্যাংস্টার বলে জানেন। আচ্ছা, উনি দুনিয়ার চোখে নিজেকে এত খারাপ বানিয়ে রেখেছেন কেন? সে অনেক কথা, পরে একসময় বলবো। তুমি কি যেন বানাবে বলছিলে? আন্টি, আমি আপনার মেয়ের মতো, তুমি করে বললে কেমন দেখায়। তাই? আচ্ছা তুই করে বলবো, কিন্তু তুই আপনি আপনি করছিস কেন? তুমি করে বলবি। ওকে, আচ্ছা কি বানাবো বলো তো? আমি তো কিছুই জানি না, কখনো রান্নাঘরে যাইনি। জীবনে প্রথম গিয়েছিলাম ওনার জন্য ওই সিদ্ধ অসিদ্ধ বয়েল ফুড বানাতে, আর কাল সকালে পোড়া ডিম ভেজেছিলাম। ওরে বাবা, এত দূর! ওর জন্য রান্নাও করেছিস? আরে আন্টি, তেমন কিছু না। আমার বড় বোনের এঙ্গেজমেন্টের প্রোগ্রামে উনি এসেছিলেন আমাদের বাসার। কেবল এসব রান্না জানে না, আর সবাই বিজি ছিল, তাই আমি আমার ফ্রেন্ডের সাহায্যে রান্না করেছিলাম। ও আচ্ছা, তাই বল। কিন্তু এখন কি করি বলো তো? পায়েস কর, আমি শিখিয়ে দিচ্ছি। কিন্তু ওটা তো কঠিন। আরে তেমন কঠিন নয়, সিম্পল। আমি বলছি, দেখ তুই পারবি। তারপর শিয়া মিলি আন্টির হেল্প নিয়ে পায়েস রান্না করলো। তারপর দুজন মিলে বেশ কয়েক রকম ফুড ডিশ নিয়ে বাগানে আসলো। বাকি খাবারগুলো অন্য মেয়েরা নিয়ে আসলো। আয়ান হিয়াকে কোলে নিয়ে সবার সাথে বসে গল্প করছিল। বাগানে তখন আশ্রমের সবাই উপস্থিত ছিল। মিলি আন্টি আর শিয়াকে দেখে বাচ্চারা দৌড়ে আসলো। কি বানিয়েছো আজ? স্পেশাল কিছু তো? আয়ান এসেছে, স্পেশাল তো হবেই। আর আরও একটা স্পেশাল খাবার আছে। কি? আজ তোদের ইনশিয়া মামনি তোদের সবার জন্য পায়েস বানিয়েছে। ইয়ে! এবার সবাই গোল হয়ে বসো, আমরা খাবার দিচ্ছি। তারপর আয়ান সহ সবাই বাগানের ঘাসের উপর বসে পড়ল। শিয়া, মিলি আন্টি আর কিছু মেয়েরা মিলে সবাইকে খাবার দিচ্ছে। আয়ানের জন্যে বরাবরের মতো বয়েলড ফুডই বরাদ্দ। শেষ পাতে শিয়া সবাইকে পায়েস দিয়ে আয়ানকে দিতে গিয়ে থেমে যায়। ও সরি, খেয়াল ছিল না। আপনি তো আবার এসব খান না। শিয়া চামচেটা সরাতে গেলেই আয়ান শিয়াকে থামিয়ে নিজেই পায়েস নিয়ে খেতে শুরু করলো। শিয়াও বেশ খুশি হলো, আর সবচেয়ে খুশি হলো মিলি আন্টি। আজ 14 বছর পর তুই সাধারণ খাবার খাচ্ছিস, সবটা ইনশিয়ার কৃতিত্ব। ইনশিয়াই পারবে তোকে সাধারণ জীবনে ফিরিয়ে আনতে, এটা আমার বিশ্বাস। আয়ানদের খাওয়া শেষ হলে আয়ান বাচ্চাদের নিয়ে সাইডে চলে যায়। তারপর শিয়া, মিলি আন্টি আর মেয়েরা খাবার খেতে বসে পড়ে। খাওয়া শুরু করবে তখনই হিয়া এসে শিয়ার হাতে একটা কাগজ ধরিয়ে দিল। শিয়া ভ্রুকুচকে হিয়ার দিকে তাকালো। মাম্মানি, এখানে তোমার নাম লিখো তো। কেন বাবু, এটা কিসের কাগজ? মাম্মা বলেছে তোমার না দেখতে হবে, শুধু নাম লিখো। ও, এটা তোমার মাম্মা পাঠিয়েছে? এই লে, সরি বলে ফেলেছি, তুমি নামটা লিখে দাও, তাহলে মাম্মা বলেছে আইসক্রিম কিনে দেবে। শিয়া কাগজটা দেখে মুচকি হেসে সিগনেচার করে দিল। হিয়া খুশিতে শিয়ার গালে কিসি দিয়ে কাগজগুলো নিয়ে দৌড় দিল। এটা কিসের কাগজ রে শিয়া? কিছু না, ওই এমনি, আমি দেখিনি ভালো করে। ও আচ্ছা, খাওয়া শুরু কর। খাওয়া শুরু করে শিয়া বলতে লাগলো। হিয়া মেয়েটা অনেক মিষ্টি। আচ্ছা, ওকেও কি উনি বাঁচিয়ে এনেছেন? না, ওকে আমরা আমাদের আশ্রমের বাইরে কুড়িয়ে পেয়েছিলাম। কি জানি কোন পাষাণের কাজ এটা, মিথ্যে ভালোবাসার সম্পর্কে জড়াবে আর ভালোবাসার ফলকে ফেলে দিয়ে যাবে। বলে দীর্ঘশ্বাস ফেলল মিলি আন্টি। হেয়ার ফেজ কার সাথে যেন মেলে, ঠিক মনে করতে পারছি না। কি তুই জানিস ওর বাবা মা কে? জানি না, বাট কার সাথে যেন মিলছে। আচ্ছা বাদ দে, খেয়ে নে।
খাওয়া দাওয়া শেষ করে শিয়া আয়ানের কাছে গেল। হাসি মজা গল্প খুনসুটির মধ্য দিয়ে সময় কেটে গেল। সন্ধ্যার দিকে আয়ান শিয়া দুজন মিলে বাচ্চাদের অনেকগুলো চকোলেট আর খেলনা গিফট করলো। তারপর আয়ান শিয়াকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ি পৌঁছে শিয়া ওয়াশরুমে ফ্রেশ হতে গেল আর আয়ান ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়ল। ওর বিভিন্ন দেশের অফিসের সিসিটিভি ফুটেজ চেক করছে। এর মধ্যেই শিয়া শাওয়ার নিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল মুছছে। আয়ান শব্দ পেয়ে সাইডে তাকিয়ে দেখে শিয়া আয়নায় বসে নিজের চুল মুছছে। হয়তো টায়ার্ড থাকায় শাওয়ার নিয়েছে। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। ঠোঁটগুলিও গোলাপি হয়ে আছে। আর শিয়ার পরনে আয়ানেরই শার্ট। আয়ান ল্যাপটপ রেখে ধীর পায়ে শিয়ার দিকে এগিয়ে গেল। শিয়াকে পেছনে থেকে জড়িয়ে ধরল। আচমকা কারোর এমন ছোঁয়ায় শিয়া কেঁপে উঠল। আয়ান শিয়াকে নিচের দিকে ঘুরিয়ে কপালে একটা চুমু দিল। শিয়ার ঠোঁটগুলি কাঁপছে। আয়ান শিয়ার কাঁপা কাঁপা ঠোঁট দেখে নেশায় পড়ে গেল। সে শিয়ার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে আয়ান শিয়াকে কোলে নিয়ে বেডে শুইয়ে দিয়ে নিজেও ওর উপর আঁচ শোয়া হলো। তারপর ধীরে ধীরে শিয়ার দিকে এগোতে লাগলো। হঠাৎ কি মনে করে শিয়াকে ছেড়ে উঠে ব্যালকনিতে চলে গেল আর হাত মুঠো করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। হঠাৎ এমন হওয়ায় শিয়া অবাক হয়ে গেল। হঠাৎ করে আয়ানের কি হলো? এমন কাছে আসা আবার চলে যাওয়া শিয়ার মাথার ওপর দিয়ে গেল। এদিকে আয়ান একটা সিগারেট ধরিয়ে সিগারেট টানতে লাগলো। যদিও এখন তোমার উপর আমার লিগ্যালি অধিকার আছে, তবুও তোমার অনিচ্ছায় আমি তোমাকে টাচ করতে চাই না। তখন আমি হিয়াকে দিয়ে তোমাকে আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপারে সিগনেচার করিয়েছি, কারণ আমি তোমাকে হারাতে চাই না। বাট তুমি তো সেটা জানো না। কিন্তু কি করব, আমার তো এখন নিজের কাউকে চাই, যারা নিজ থেকে আমার কাছে আসে। এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে, যার জন্য দায়ী আমারই জন্মদাত্রী। কথাগুলো মনে মনে বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়লো আয়ান। সেলফ থেকে একটা ড্রিঙ্কের বোতল নিয়ে ড্রিঙ্ক করতে লাগলো। হঠাৎ কি মনে করে জ্যাককে কল করলো। হ্যালো জ্যাক, ইমিডিয়েটলি স্পেশাল রুম রেডি করো, আমি আসছি। বোতলটা রেখে আয়ান রুমে এসে নিজের শার্ট চেঞ্জ করতে লাগলো। শিয়া এতক্ষণ ধরে আয়ানকে দেখছিল। এবার সে প্রশ্ন করলো, আপনি কি কোথাও যাচ্ছেন? আয়ান শিয়ার কথার জবাব না দিয়ে নিজের বডিতে বডি পারফিউম স্প্রে করছে। কি হলো বলুন, আমার প্রশ্নের উত্তর দিন। এত রাতে কোথায় যাচ্ছেন? কি হলো, চুপ করে আছেন কেন? আয়ান চুপচাপ রেডি হচ্ছে। হঠাৎ আয়ানের ফোন বেজে উঠল। আয়ান কল রিসিভ করলো। রেডি? ওকে, আই এম কামিং। মেয়েটাকে রুলস বুঝিয়ে দিয়েছিস তো? ওকে, ওয়েট আ মিনিট। কল কেটে টি শার্ট পরে আয়ান বেরিয়ে যেতে নিলেই শিয়া সামনে এসে দাঁড়ালো। আয়ান পাশ কেটে যেতে গেলে শিয়া আবার পথ আটকালো। আয়ান বিরক্ত হয়ে বলল, হোয়াটস ইয়োর প্রবলেম? এতক্ষণ ধরে কি বলছি শুনতে পাননি? কোথায় যাচ্ছেন এত রাতে? কোথাও যাওয়া চলবে না, বুঝেছেন? সামনে থেকে সরো, আমায় রাগিও না। আপনি আবার মেয়েদের সাথে ফুর্তি করতে যাচ্ছেন, তাই না? বাট আমি তো সেটা হতে দিব না। আপনার কোথাও যাওয়া চলবে না, বুঝেছেন? কয়টা লাগে আপনার? নিজের চরিত্র ঠিক করুন। অনেক তো হলো, এবার নিজেকে পাল্টান। আয়ান রেগে শিয়াকে দেওয়ালের সাথে চেপে ধরল। শিয়া ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে বলতে শুরু করলো, কি মারবেন আমায়? মারুন, সেটা তো পারবেন, বাট শুনে রাখুন, আমি আর আপনাকে এসব করতে দিব না। এই মেয়ে, বড় সাহস বেড়ে গেছে তোর। তোর সুস্থতার জন্য তোকে এ বাড়িতে রেখেছি। তুই ভালো করেই জানিস আমি এক মেয়ের সাথে 2 রাত থাকি না। আপনার বউ হওয়ার সাহসে আপনাকে আটকাচ্ছি। আর আপনার যখন এক মেয়েতে মন ভরে না, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? শিয়ার কথা শুনে আয়ান শিয়াকে ছেড়ে সরে দাঁড়ালো। অবাক দৃষ্টিতে শিয়ার দিকে তাকালো।